হামলা ভাঙচুরের জেরে শৃঙ্খলা ফেরাতে ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা সহ্য করবে না সরকার। যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থান ঠেকাতে ব্যবহৃত অনেক অস্ত্রই এখনো জমা পড়েনি। থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধার করা যায়নি সব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী বিচারের স্বচ্ছতা ও গতি আনবে বলছেন বিশ্লেষকরা। প্রয়োগে সচেতন থাকার পরামর্শ। ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজ ভাঙা শিল্প, শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তার দাবি। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, সংঘর্ষ, ভাঙচুরের জেরে ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে আগামী এক সপ্তাহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনগুলো। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাড়া সব ছাত্র সংগঠনের সাথে বৈঠক শেষে এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে অংশ নিয়েছে ছাত্রদল, গণ অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ 19টি ছাত্র সংগঠন। কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে দিনভর উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা এলাকা। আগের দিনের হামলার জেরে এদিন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়ি এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। পরে দফায় দফায় সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। মাহবুবুর রহমান কলেজ ভবনের ভেতরেও সব ধরনের সরঞ্জাম ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনার প্রেক্ষিতে রাতে ছাত্রদল সহ 19টি ছাত্র সংগঠনের সাথে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে দেশকে অস্থিতিশীল করার যে কোনো পায়তারা রুখে দিতে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল 5ই আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোন ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, অস্থিরতা সহ্য করা হবে না। বিভিন্ন পক্ষ নানা ষড়যন্ত্র নিয়ে সক্রিয় আছে মন্তব্য করে তিনি বলেন, পুলিশের গুলি ছোড়ার সংস্কৃতি থেকে সরিয়ে আনা হচ্ছে, তাই তারা সংঘর্ষে জড়া নেই। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায়। শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। এখনও দগদগে ঘা 36 জুলাইয়ের। অভ্যুত্থান ঠেকাতে পুলিশের ছোড়া গুলির ও অবৈধ অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সরকারি লাইসেন্স করা অস্ত্র। কোথায় সেই অস্ত্র যা এখনও জমা পড়েনি সরকারি নির্দেশনার পরও? খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র কতটুকু উদ্ধার করা হলো তা খুঁজেছে এখন টিভি। হাবিবুর রহমান হৃদয়ের ছবিতে আরও জানাবেন আরিফ হোসেন। এই যে অস্ত্র দেখছেন, এটি এসএমজি নামে পরিচিত। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন অথবা যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়। 5 আগস্টের পরে এমন 251টি অস্ত্র খোয়া গেছে পুলিশের কাছ থেকে। এছাড়া এলএমজি খোয়া গেছে
34টি। এই অস্ত্রগুলো ছাড়াও আর কি কি অস্ত্র খোয়া গেছে এবং কতগুলোই বা উদ্ধার হলো তা জানবো আমরা। খোয়া যাওয়া অধিকাংশ অস্ত্র লুট হয়েছে থানা থেকে। ভাটারা থেকে অনুসন্ধানের শুরুটা করতে চায় এখন টিভি। কোন ধরনের কতগুলো অস্ত্র খোয়া গেছে এখান থেকে জানা গেল সরকারি অস্ত্রের পাশাপাশি ব্যক্তিগত অস্ত্রও ছিল এই থানায়। থানা অস্ত্রাগারে সরকারি অস্ত্র এবং বেসরকারি অস্ত্র জমা ছিল। তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বেসরকারি অস্ত্র 25টি, যার মধ্যে পিস্তল 11টি, রিভলভার 7টি, বন্দুক 5টি, রাইফেল 1টি এবং শটগান 1টি। আর সরকারি অস্ত্র বিভিন্ন ক্যাটাগরির মধ্যে 25টি অস্ত্র আমাদের এখান থেকে মিসিং। যেতে চাই বাড্ডা থানায়। সেখানে প্রাথমিকভাবে অস্ত্রের হিসেব দেয়া নিয়ে কিছুটা গড়িমসি। অবশেষে পাওয়া গেল খোয়া যাওয়া অস্ত্রের হিসেব। এই থানা থেকে একটি পিস্তল, একটি শটগান, 77টি সাউন্ড গ্রেনেড, কালার স্মোক গ্রেনেড 4টি খোয়া গেছে। রামপুরা থানা থেকে অস্ত্র খোয়া না গেলেও পুলিশের টহল টিম থেকে 2টি অস্ত্র ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বিটিভির সামনে থেকে 2টা পিস্তল আমাদের হারানো যায়। পুলিশের হিসেব বলছে এখন পর্যন্ত চায়না রাইফেল লুট হয়েছে 1106টি, যার মধ্যে 972টি উদ্ধার হয়েছে। এছাড়া রাইফেল 12টি খোয়া গেছে, উদ্ধার হয়েছে 11টি। এসএমজি 251টি খোয়া গেছে, উদ্ধার হয়েছে 220টি। এলএমজি খোয়া গেছে 34টি, উদ্ধার হয়েছে 30টি। চায়না পিস্তল 539টি খোয়া গেছে, উদ্ধার হয়েছে 317টি। পিস্তল খোয়া গেছে 1092টি, উদ্ধার হয়েছে 618টি। খোয়া যাওয়া সবগুলো এসএমজি উদ্ধার করেছে পুলিশ। সবথেকে বেশি খোয়া গেছে শটগান 2076টি, এর মধ্যে উদ্ধার হয়েছে 1656টি। সিগন্যাল পিস্তল 3টি খোয়া গেছে, উদ্ধার হয়েছে 1টি। 3 ক্যাটাগরি অস্ত্র আমরা বেসিক্যালি উদ্ধার করছি। একটি হচ্ছে পুলিশে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার হচ্ছে। এর পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেগুলো জমা দিতে বলা হয়েছিল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 3 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। তো যারা জমা দেননি 4 সেপ্টেম্বর থেকে কিন্তু এগুলো অবৈধ অস্ত্র হয়ে গেছে। তো সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। পাশাপাশি এছাড়াও যে সমস্ত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ তো গেল পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের হিসেব। অভিযোগ ছিল ছাত্র জনতার আন্দোলন থামাতে লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করেছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ঢাকা জেলার ডিসি অফিস ঘুরে জানতে চাই সে হিসেব। কোথায় গেল কর্মকর্তারা? অপেক্ষা করেও সুরাহা মিলছিল না। এখানে তো কোনো স্যারেরা নাই। হ্যাঁ, আমি একটা কাজে আসছিলাম, কিন্তু আমি তো কাউকে পাচ্ছি না যে আমি ইনফরমেশন জানবো। ওনারা নির্দেশে ওনারা কইতে পারবে, আপনি রেড করার গেছে কোথায়? ওনা আছে এইখানে আছে। যে এগুলো জমা হয়েছে, কিন্তু যতগুলো আর কি মানে রানিং কর্মকর্তা আছে সেগুলোর তথ্য ঠিক আছে এইটুকু। ডিসি অফিসের হিসেব বলছে ঢাকার লাইসেন্সধারী 5338টি অস্ত্রের মধ্যে জমাযোগ্য আগ্নেয়াস্ত্রের সংখ্যা 3359টি। ব্যক্তিগত অস্ত্র জমার নির্দেশনার পরও জমা পড়েনি 491টি অস্ত্র। সরকারি নির্দেশনা না মানায় 437 জনের লাইসেন্স বাতিল করেছে ডিসি অফিস। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় 379টি ও ঢাকা উপজেলাধীন 58টি লাইসেন্স বাতিল করেছে। বাতিলের পরে এখন এই অস্ত্রগুলোর ব্যাপারে মামলা করার যে বিষয়টা, সেইটা কিন্তু মানে ডিএম এর পারভিউর মধ্যে না। মামলা তো করবেই, বাতিল হয়ে যাওয়ার পরে এমনিতেই কনসার্ন থানা তারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন আর কি। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র ও পুলিশের হারানো অস্ত্র উদ্ধার করতে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার 19টি, পিস্তল 76টি, রাইফেল 22টি, শটগান 37টি, পাইপগান 8টি, শুটারগান 43টি, এলজি 31টি, বন্দুক 48টি, AK-47 1টি, এসএমজি 5টি, গ্যাস গান 4টি, এয়ারগান 10টি, SBBL 10টি, টিয়ার গ্যাস লঞ্চার 2টি, 3/4 2টি জব্দ করা হয়েছে। বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর পাশাপাশি অস্ত্র উদ্ধার অভিযানে মাঠে আছে র্যাব। খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে র্যাবের 90টি, পুলিশের 226টি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া র্যাবের অভিযানে অবৈধ 245টি অস্ত্র জব্দ হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে। বিভিন্ন থানা এবং সরকারি স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল, এর প্রায় 316টি অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়। এর ভিতরে 226টি অস্ত্র হচ্ছে আপনার পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলি, এবং আমাদের র্যাব থেকেও কিছু অস্ত্র লুণ্ঠিত হয়েছিল। সেখানে প্রায় আমরা 90টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি।
নিরাপত্তা ঝুঁকি কমাতে দ্রুত খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার প্রয়োজন বলে মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। জনমনে একটা স্বস্তি অথবা এক ধরনের বলা যেতে পারে আশ্বস্ত করতে যদি দেরি হয় বা বিলম্ব হয়, তখন আবার যেটি হবে যে এই অবৈধ অস্ত্রগুলো যারা আছে বা যারা এটাকে ক্যারি করছেন অথবা যাদের কাছে আছে, তারা কিন্তু নানাভাবে অপরাধের পরিকল্পনাগুলো করে সমাজের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে তথ্য দিয়ে জনগণকে পাশে থাকার আহ্বান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রয়োজনে ৯৯৯-এ কল দিয়ে অবৈধ অস্ত্রের সন্ধান দিতে পারে সাধারণ মানুষ। আরিফ হোসেন, এখন, ঢাকা। বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের হাতে যদি এমন কোনো তথ্য প্রমাণ আসে যাতে অভিযুক্ত ওই অপরাধের জন্য নিরপরাধ প্রমাণ হয়, সেই তথ্য আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্ডিন্যান্সে। সম্প্রতি জারি করা এই অধ্যাদেশটি আগের আইনের 18টি ধারা সংশোধন করা হয়েছে। সবশেষে নতুন আইনটি কতটা আন্তর্জাতিক মানের হলো এবং এর মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা কতটা সম্ভব, সেই উত্তর খুঁজেছেন সহকর্মী আজহার লিমন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024 নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তার 1 নম্বর ধারার 2 উপধারায় এই আইনের ব্যাপ্তি সম্পর্কে উল্লেখ আছে। আগে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের কথা বলা হলেও সংশোধনীতে এটার সীমানা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ। অর্ডিন্যান্সের 2 নম্বর ধারায় এই আইনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে স্পষ্ট করা হয়েছে। যেমন এই ধারার এ ক্লোজে ডিসিপ্লিনড বাহিনী বলতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বা আইনের দ্বারা সৃষ্ট অন্য কোনো বাহিনীকে বোঝানো হয়েছে। এই আইনের 3য় ধারায় আছে ট্রাইব্যুনালের এখতিয়ার বা অপরাধ নিয়ে বর্ণনা। এতে 2য় উপধারার ক্লোজ এতে মানবতা বিরোধী অপরাধ বর্ণিত আছে। এই উপধারাটিতে নতুন করে কোনো জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর, যৌন শোষণ, জোরপূর্বক গুম, মানব পাচার, যৌন দাসত্ব, জোরপূর্বক পতিতাবৃত্তি, জোরপূর্বক গর্ভধারণ ও গর্ভপাতকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে আইনটিতে, আগে যা ছিল না। তবে এই উপধারার জি ক্লোজে আগে নির্মূলের উদ্দেশ্যে কোনো জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় কিংবা রাজনৈতিক গোষ্ঠীর উপর চালানো গণহত্যার যে উল্লেখ ছিল, সেখান থেকে পলিটিক্যাল গ্রুপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ধারা 4-এ অপরাধের দায় নিয়ে আলোচনা হয়েছে। আগে এই ধারাটির 2টি উপধারা থাকলেও এবার এর বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে। অধ্যাদেশে এই ধারাটির উপধারা 3টি এবং 2য় উপধারায় অপরাধের ব্যাখ্যা দিয়ে 6টি ক্লোজ যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে নতুন সেকশন 9-এর এই উপধারা। এই সেকশনটিতে ট্রাইব্যুনালের অডিও ভিজুয়াল শুনানির সুযোগ রাখা হয়েছে। সেকশন বিতে যুক্ত হয়েছে বিচার প্রক্রিয়া ও শুনানিতে জাতিসংঘের সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের সুযোগ। ধারা 11-তে যুক্ত হয়েছে ভার্চুয়াল শুনানির সুযোগ। এর জন্য এখানে আরও 2টি উপধারা যুক্ত করা হয়েছে। বলা হয়েছে অনিবার্য কোনো পরিস্থিতিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ভিকটিম ও সাক্ষীদের ভার্চুয়াল শুনানি হতে পারে। 12 নম্বর ধারাকে বলা হচ্ছে আসামি পক্ষের আইনজীবীর প্রবিধান। এই ধারাটিতে আগে শুধুমাত্র আসামি পক্ষ আইনজীবী নিয়োগ না করলে সরকারিভাবে আইনজীবী নিয়োগের বিধান ছিল। তবে এখন এই ধারাটিতে 6টি উপধারা যোগ করা হয়েছে, যেখানে 2য় উপধারায় অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ বা কম দোষী প্রমাণিত হয় এমন কোনো সাক্ষ্য প্রমাণ প্রসিকিউটরদের হাতে এলে তা আসামি পক্ষের আইনজীবীর কাছে উন্মুক্ত করার অনুমতি দিয়ে বিধান যুক্ত করা হয়েছে। অধ্যাদেশের 19 ধারায়ও এসেছে পরিবর্তন, যেখানে অডিও, ভিডিও, ডিভিডি, সিসিটিভি অথবা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে। ধারা 21-এ অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকলেও ট্রাইব্যুনাল মামলা চালিয়ে যাবে, সে কথাও বলা হয়েছে। আইনের 23 ধারার পর 23-এর এ এবং 23-এর বি 2টি সেকশন সন্নিবেশ করা হয়েছে। এতে মূলত সাক্ষী ও ভুক্তভোগীদের নিরাপত্তা বিধান করার কথা বলা হয়েছে। 23-এর 1-এর 1 নম্বর ক্লোজে বলা হয়েছে এই আইনের অধীন বিচার প্রক্রিয়ায় সাক্ষী দিয়ে বা তথ্য প্রমাণ দিয়ে যারা অংশ নেবে তাদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেবে ট্রাইব্যুনাল। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল, সংশোধনের পর জারি করা অধ্যাদেশে কতটা আন্তর্জাতিক মানের হলো এই আইনটি। এবং আমি এই ক্ষেত্রে ইতিবাচকই বলবো, গত যে বিচারগুলো হয়েছে সে ফেস করেছে সেটা হচ্ছে এই এভিডেন্স নিয়ে।
এভিডেন্স যে আইনটা আছে সেটা হচ্ছে খুবই নুরেমবার্গ আমলে, মানে 40 দশকের। সেটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এখন রোম স্ট্যাটিউটের যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে সামঞ্জস্য করার জন্য কিন্তু আইনটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমন একটা দিক বললে বোঝা যাবে যে এক্ষেত্রে বলা হয়েছে যে এভিডেন্সের যে রুল যেটা আছে সেটা হিউম্যান রাইটসের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং কোনোভাবে এটা আনএথিক্যাল হতে পারবে না। আবার বলা হয়েছে যে প্রসিকিউটরের কাছে যদি এমন কোনো এভিডেন্স থাকে যে ডিফেন্সের জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে প্রসিকিউটর ডিফেন্সের সাথে তা শেয়ার করবে। একটা হলো যে ধরেন আগের আইনটা এমন ছিল, এখানে প্রচুর মিসইউজ করেছে তদানীন্তন প্রসিকিউশন এবং অ্যাজ ওয়েল এস ট্রাইব্যুনালে যারা ট্রায়ালের সাথে সম্পৃক্ত। আগের আইনে অ্যাকিউজ পার্সনের রাইটগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা ছিল না, সেগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা হয়েছে। উইটনেসদের প্রোটেকশনটা আরও ইলাবোরেটলি আলোচনা করা হয়েছে। টু সাম এক্সটেন্ট ভিকটিমদের কম্পেনসেশনের বিষয়টা এখানে অ্যাড্রেস করা হয়েছে। এই ধরনের অ্যামেন্ডমেন্ট বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, ত্বরান্বিত করবে, ফ্যাসিলিটেট করবে, কিন্তু আসামির এই ক্ষেত্রে কোনো যে বেসিক রাইট, সাবস্ট্যান্টিভ রাইট, সেটাকে অ্যাফেক্ট করবে না। ফলে এই অ্যামেন্ডমেন্টগুলো জেনারেলি মানে সর্বান্তকরণে বলা যায় এগুলো ট্রায়াল প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না। এই আইনে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের যে বিধান তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রশ্ন ছিল বিদ্যমান অধ্যাদেশ বা আইনে আসামিপক্ষের অনুপস্থিতিতে ন্যায় বিচার নিশ্চিত করা কতটা সম্ভব। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থ যখন মামলার জন্যে আসামিকে সমন ইস্যু করা হয়, ওয়ারেন্ট ইস্যু করা হয়, বা তা যারা আসামি আছে তারা যদি আইনের এই আশ্রয় মানে আইন যেখানে ট্রায়াল হচ্ছে সেখান থেকে যদি পালিয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে ট্রায়াল কোর্টের আর কোনো উপায় থাকে না সেটাকে প্রসিড করা ছাড়া, এবং আসামির অবর্তমানেই ট্রায়াল হয়, বিচার হয় এবং রায় হয়। যারা ডিফেন্স আছে তাদের অ্যাবসেন্সে হলেও প্রসিকিউশনকেই মামলাটাকে প্রমাণ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে আশা করি যে সেগুলো যে ফেয়ার ট্রায়াল হবে। কিন্তু এই আইনের বাস্তবায়নে কিন্তু আমাদের সরকারকে আরও সচেতন হতে হবে, না হলে কিন্তু আইন যদি কেতাবে থাকে, বাস্তবায়নে না থাকে, সেই আইনের প্রয়োগ নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন ওঠে এবং সেটা নিয়েই এই সামনের ট্রাইব্যুনাল আরও সব চ্যালেঞ্জ ফেস করবে। এই সংশোধনী 2009 সালের পর এই আইনে করা বিচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে আইনবিদরা। আজহার লিমন, এখন, ঢাকা। বিশ্বের অধিকাংশ আয়ু ফুরোনো জাহাজের গল্প শেষ হয় বাংলাদেশে। এরপর খণ্ড বিখণ্ড হয়ে এসব জাহাজ প্রাণ সঞ্চার করে দেশের ছোট বড় অসংখ্য শিল্প আর অর্থনৈতিক কর্মকাণ্ডে, আর এর উপর নির্ভর করে আবর্তিত হয় প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি। কিন্তু হালে ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজ ভাঙা শিল্প শীর্ষস্থান টিকিয়ে রাখতে তাই নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর শ্যামপুরের 2 কক্ষের ছোট কারখানা, দিনরাত ব্যস্ত শ্রমিকের হাত আর নানা ভারী মেশিনে যেখানে উৎপাদিত হয় হাজার হাজার নাটবল্টু, আর এগুলো যে লোহার কয়েল থেকে তৈরি হচ্ছে তার মূল কাঁচামাল আসে চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প থেকে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে এমন অসংখ্য ডকইয়ার্ড, তৈরি হচ্ছে বিশ্বমানের ছোট বড় জাহাজ। এই জাহাজ নির্মাণ শিল্পেও যে কাঁচামাল লাগে তার উল্লেখযোগ্য অংশ আসে সীতাকুণ্ড থেকেই। ডকইয়ার্ড, কারখানা, রিরোলিং মিল বা পোস্তাগুলার লোহার মার্কেটগুলোকে বাঁচিয়ে রাখে পুরনো জাহাজের লোহা লক্কর, কপিকল, নানা রকম মেশিনারি টুলস, পার্টস, লোহার দড়িসহ অসংখ্য পণ্য। মোর দ্যান 90% স্টিলের যোগান এই বিল্ডিং বলেন আর রিপেয়ার বলেন এই শিপ ইন্ডাস্ট্রির জন্য এটা আসে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে। এটার সাথে আমাদের রোলিং জড়িত বিষয়টা এমন না, ওই সেক্টরটা পুরোটাই জড়িত। তো এই যে আমাদের যে চাহিদাটা এটা সম্পূর্ণটা ব্যাকআপ দিচ্ছে এখন চিটাগংয়ের যেই জাহাজ ভাঙা স্ক্র্যাপ এইটা থেকে পুরোটাই আসতেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের 30 কিলোমিটার এলাকা জুড়েও চোখে পড়ে জাহাজ ভাঙা শিল্পের এক সুবিশাল অর্থনীতি। এই যেমন এখানকার এই বেসিন, স্টিলের শেলফের মতো টেকসই কিচেন আইটেমগুলোর অধিকাংশের আলাদা কদর রয়েছে নামিদামি হোটেল রেস্টুরেন্টে।
মাদাম বিবির হাটের এই দোকানে জাহাজের এসব জেনারেটর বা যন্ত্রাংশ পুরনো হলেও এগুলো রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। পুরনো জাহাজের আসবাব, ক্রোকারিজ, কিচেন আইটেম, বাথরুম ফিটিংস, টিভি, ফ্রিজ, এসি, নানা রকম কেবল, পাইপ ফিটিংস সহ সবকিছুরই রয়েছে সুবিশাল বাজার। বিশ্বের আয়ু ফুরানো সমুদ্রগামী যত জাহাজ আছে তাদের প্রায় অর্ধেকেরই গন্তব্য হয় সীতাকুণ্ডের এই সমুদ্র উপকূল। একসময়ের দুর্গম ও পরিত্যক্ত এই এলাকা শত সংকট সত্ত্বেও বাংলাদেশকে এই শিল্পে পৌঁছে দিয়েছে শীর্ষস্থানে। শুনলে হয়তো অবাক হবেন, তীরে ভেড়া এমন একটি জাহাজ ভাঙলে পাওয়া যায় শতাধিক রকম পণ্য, যেসব পুনরায় প্রাণ সঞ্চার করছে বাংলাদেশের ইস্পাত শিল্প থেকে শুরু করে জাহাজ নির্মাণ শিল্প, রপ্তানি বা ব্যাংকিংয়ের মতো 7 থেকে 8টি খাতে। পুরো জাহাজ ভাঙা শিল্পকে ঘিরে আবর্তিত হচ্ছে লক্ষ কোটি টাকার অর্থনীতি। শিপ ব্রেকিংয়ের মধ্যে অনেক রকমের আপনার ধরেন নিয়ার অ্যাবাউট আমরা ক্যালকুলেশন করতে গেলে আপনার 100 পণ্যের মতো হচ্ছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার ফেরাস, নন ফেরাস। ফেরাসের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের দেশের মার্কেটে। কিছু শিপ প্লেট হচ্ছে যেটা হচ্ছে নিউ শিপ বিল্ডিংয়ের কাজে ইউজ হচ্ছে, আর নন ফেরাসটা বেসিক্যালি আমরা এক্সপোর্ট করছি। জাহাজ ভাঙা শিল্পের উপর সবচেয়ে বেশি নির্ভর করে দেশের সুবিশাল ইস্পাত শিল্প। বছরে 50,000 কোটি টাকা আয় করা এই শিল্পের 30 থেকে 40% কাঁচামাল আসে পুরনো জাহাজ থেকেই। এর পাশাপাশি দেশের প্রায় 400 রিরোলিং মিলে জাহাজের বিভিন্ন প্লেট ও সরঞ্জাম রাখে মূল কাঁচামালের ভূমিকা, যেখানে বছরে আয় হয় 10,000 কোটি টাকা। আর সারা দেশের প্রায় 150 জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানেও পুরনো জাহাজগুলোর পণ্য কাজে লাগে, যার আকারও 10,000 কোটি টাকার। এছাড়া ব্যাংকিং, বিভিন্ন রপ্তানি পণ্য, অক্সিজেন, যন্ত্রাংশের বাজার, আসবাবপত্র সহ বিভিন্ন গৃহসজ্জা সরঞ্জামের বাজারেও ভূমিকা রাখে এই জাহাজ ভাঙা শিল্প। এই জাহাজটা হলো একটা ফ্লোটিং আয়রন মাইন, এবং শুধু আয়রন মাইন না, এখানে আপনি যতগুলি ইকুইপমেন্ট আছে প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছেন। এখানে 120 থেকে 40টা আউটলেট আছে, ইকুইপমেন্ট, কেবল সব কিছু নিয়ে। আপনি যদি 300 জাহাজ হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে অলমোস্ট 40,000 টন ফিনিশ উড এই দেশে আসছে। এই 40,000 টন ফিনিশ উড পেতে হলে আপনাকে 3 গুণ উড চপিং করতে হবে। চীন ও ভারতকে ফেলে 2018 সাল থেকে জাহাজ ভাঙায় বিশ্বে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। তবে ডলার ও বৈশ্বিক নানা সংকটের কারণে গত কয়েক বছর এদেশে জাহাজ এসেছে কম। 2022 সালে 28 লক্ষ টন কাটা হলেও গত বছর তা নেমে আসে মাত্র 10 লক্ষ টনে। এইসব চ্যালেঞ্জের পরও শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এই শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করছেন, যার সাথে প্রয়োজন হবে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা। আমাদের সাথে সাথে আরও 5টা ইয়ার্ড অলরেডি এইচকেসি কমপ্লায়েন্ট হিসেবে সার্টিফাইড হয়েছে। আমরা আশাবাদী আগামী বছরের জুন মাস নাগাদ বাংলাদেশ থেকে আরও মিনিমাম 20 থেকে 25টা ইয়ার্ড হংকং কনভেনশন অনুযায়ী প্রস্তুত হবে পুরোপুরি। একটা ভালো সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের একটা ইনক্লুশনের এখানে একটা স্কোপ আছে। যদিও বাংলাদেশ ব্যাংক 2023 সালে সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের লিস্টিংয়ে গ্রিন শিপ রিসাইক্লিংকে ইনক্লুড করেছে, বাট তার কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। তার এই ডেভেলপমেন্টের জন্য অনেক ব্যাংক লোন দেওয়া সম্ভব, এবং ওয়ার্ল্ডের অনেক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন এখানে কিন্তু আপনার ফিন্যান্স করার অনেক একটা স্কোপ আছে। কেবল লক্ষ কোটি টাকার অর্থনীতি নয়, এই খাতের উপর নির্ভর করে অন্তত 2 লাখ লোকের জীবন জীবিকা। সরকারও এই খাত থেকে আয় করে 1200 থেকে 1400 কোটি টাকা। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে দেশ ছাড়ছে নৌবাহিনীর একটি প্রতিনিধি দল। সেখানে তারা নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগ দেবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন প্রতিনিধি দলের নৌবাহিনীর কতজন সদস্য রয়েছেন, তারা ঠিক কয়টা নাগাদ লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবেন? যুদ্ধ বিধ্বস্ত লেবাননে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা কাজ করে চলেছে। ব্যানকন 15-এর অধীনে এবার 75 জন সদস্য লেবাননের উদ্দেশ্যে একটু পরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। এই মুহূর্তে আসলে তাদেরকে ব্রিফিং করা হচ্ছে, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছে। বলে রাখি যে 2010 সাল থেকেই মূলত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জাতিসংঘের অধীনে মিশন ইউনিফল
যেটি বলা হচ্ছে সেই মিশনের অধীনেই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। বর্তমানে যে জাহাজটি সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেটি হলো সংগ্রাম। এই সংগ্রামে গতবারও কিন্তু ব্যানকুন 14-এর অধীনে নৌসদস্যরা কাজ করেছিল। তারা কিন্তু আগামীকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। এর মধ্যে যে গ্রুপটি আজকে 75 জনের গ্রুপটি সেখানে যাচ্ছে, তারা মূলত সেখানে এই যে লেবাননে যে অবৈধভাবে যাতে কোনোভাবে অস্ত্র কিংবা গোলা বারুদ প্রবেশ করতে না পারে, অনুপ্রবেশ করতে না পারে, সেটি যেমন তারা ঠেকাবে। একই সাথে লেবানিজ জলসীমায় সন্দেহভাজন যে জাহাজগুলো আসে সেগুলোতে তারা তল্লাশি সহ লেবাননে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা কার্যক্রম এই কার্যক্রমগুলো মূলত তারা সেখানে পরিচালনা করবে। আর আমরা যতটুকু জানতে পেরেছি গত 19 নভেম্বর 35 সদস্যের আরও একটি দল কিন্তু লেবাননে গিয়েছিল। এটি মূলত দ্বিতীয় গ্রুপ হিসেবে 75 জন সদস্য যেখানে যাচ্ছে। তাদেরকে বলা হচ্ছে, এখানে যিনি ব্রিফিং করছেন তিনি বলছেন এই নৌবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে লেবাননে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। তারা যেন সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে জাতিসংঘের যে মিশন সেই মিশনের কাজ করেন এবং ব্যক্তিগত স্বার্থকে ঊর্ধ্বে রেখেই স্বার্থকে পিছিয়ে রেখে মূলত তারা জাতিসংঘের যে স্বার্থ অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার যে বিষয় সেটি যেন তারা মনে রাখে, সেটি বারবার তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে এই যে মিশনে তারা কাজ করছে এর মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের নৌবাহিনীর যে একটা সুনাম সেটি আরও বৃদ্ধি পাবে এবং ভাবমূর্তি সমুন্নত রাখবে, এই প্রত্যাশাও কিন্তু এই যারা যাচ্ছেন তাদের কাছে করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে একটু পরে অর্থাৎ 15 থেকে 20 মিনিট পরেই মূলত এই সদস্যরা চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করবে এবং জাতিসংঘের যে মিশন সেই মিশনে তারা অংশ করে বাংলাদেশের নৌবাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবে এমনটি প্রত্যাশা করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছে নৌবাহিনীর একটি প্রতিনিধি দল, তারা যাচ্ছেন লেবাননে। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। উদ্বোধনের দ্বারপ্রান্তে দেশের সর্ববৃহৎ রেল সেতু, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ প্রতীক্ষা শেষে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুতে আজ পরীক্ষামূলকভাবে রেল চলবে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেতুর টাঙ্গাইল প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, প্রথমবারের মতো পরীক্ষামূলক রেল চলাচলের প্রস্তুতি কেমন দেখছেন? সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে রেল চলতে পারবে এই লাইনের উপর দিয়ে, বিস্তারিত জানাবেন। সাফিনা, আমি যেখানে আছি এটা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর পূর্ব প্রান্তে। আমার পেছনে একটি ট্রেন দেখা যাচ্ছে। এটি হচ্ছে 2টি ইঞ্জিন ও 3টি যাত্রীবাহী বগি নিয়ে এই ট্রেনটি সিরাজগঞ্জ প্রান্তে যাবে। প্রথমে যাবে প্রায় 10 কিলোমিটার বেগে, পরবর্তীতে যখন এটা সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্তে আসবে তখন এটা 40 কিলোমিটার বেগে আসবে বলে জানিয়েছেন এখানে যারা প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে দিয়েছি, একই সময়ে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে ঠিক 9টার মধ্যে একটা টাঙ্গাইল প্রান্ত থেকে সিরাজগঞ্জ প্রান্তে যাবে একটি ট্রেন এবং একই সময়ে সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্তে এই 2টি ইঞ্জিন ও 3টি যাত্রীবাহী বগি নিয়ে কিন্তু টাঙ্গাইল প্রান্তে আসবে। তারা বলছেন যে 2টি ট্রেন কিন্তু এই সেতুর যে মাঝখানে রয়েছে সেই মাঝপথে কিন্তু তারা একটি আরেকটিকে ওভারটেক করে চলে যাবে বলে জানিয়েছেন। আর আমরা লক্ষ্য করেছি এই সেতুটি যদি উদ্বোধন হয় তখন কিন্তু এই উত্তরাঞ্চলের মানুষের যেমন উপকার হবে, ঠিক টাঙ্গাইলের মানুষের কিন্তু অনেক উপকার হবে বলে জানিয়েছেন। তারা বলছেন যে ব্যবসা থেকে শুরু করে সকল ক্ষেত্রে অর্থাৎ ঢাকা থেকে যারা উত্তরাঞ্চলে যায় তাদের যে সময়টা লাগে সেখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় বাঁচবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আর এছাড়াও এই সেতুর যে রয়েছে এটি কিন্তু এখন তারা বলছেন যে এই সেতু জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে চালু হওয়ার কথা। তখন যদি চালু হয় এই সেতুর উপর দিয়ে 100 থেকে 120 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। আর এখন যে ট্রেন চলাচল করছে সেটি হচ্ছে 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে প্রায় 38টি ট্রেন চলাচল করে, সেটি গতি থাকে সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে। আর এই ট্রেনটি চালু হলে মানুষের সার্বিক দিক থেকে উন্নতি হবে বলে জানিয়েছেন এই টাঙ্গাইলের মানুষ। আর টাঙ্গাইলের মানুষ একটি দাবি করেছেন, তারা বলছেন যে যেহেতু প্রমত্তা যমুনার বুকে পাশাপাশি 2টি সেতু, একটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু আরেকটি বঙ্গবন্ধু রেল সেতু, আর বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে যেহেতু পরপর 2টি ট্রেন চলাচল করতে পারবে। আর টাঙ্গাইলের মানুষ দাবি করেছে যে এই টাঙ্গাইল অংশে যে সিঙ্গেল ট্রেন লাইনটি রয়েছে সেটি ডাবল লাইন করার দাবি জানিয়েছেন। তো এই ছিল টাঙ্গাইল প্রান্ত থেকে সবশেষ তথ্য।
ভোমরা স্থলবন্দর দিয়ে বন্ধ হতে পারে ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানি, এমন খবরে সাতক্ষীরার আড়তগুলোতে বাড়তি দামে পেঁয়াজ ও আলু বিক্রি হচ্ছে। এ বিষয়ে আলোচনাতে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। রাজীব, আমদানি বন্ধের খবরে আড়তগুলোতে পেঁয়াজ ও আলুর দাম কতটা বেড়েছে জানাবেন, একই সঙ্গে খুচরা বাজারের প্রভাব কতটা পড়তে পারে? মুক্তি, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে গতকাল রাতে যে আলুটি বিক্রি হচ্ছিল 63 টাকা কেজিতে, সেটি আজকে সকালে বিক্রি হচ্ছিল, আমরা যখন বাজারে এসেছিলাম তখন ছিল 65 টাকা। কিছুক্ষণ আগেই সেটির দাম বেড়ে এখন 70 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ ধাপে ধাপে কিন্তু দামটি বাড়তে বাড়তে এখন 70 টাকা এসেছে। গতকাল রাতেও যেটি 63 টাকা বিক্রি হচ্ছিল। একসাথে পেঁয়াজের যে দামটি সেটি কিন্তু পাইকারি দাম, পেঁয়াজের যে দামটি সেটি ছিল গতকাল 90 টাকা, সেটি আজকে 95 টাকা সকালে বিক্রি হলো, এখন সেটি 98 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলত এখানকার ব্যবসায়ীরা বলছেন যে ভোমরা বন্দর দিয়ে যে সমস্ত পেঁয়াজ এবং আলু ভারত থেকে আমদানি হয় সেটি আজকে থেকে বন্ধ হয়ে যেতে পারে, এমন একটি খবর ছড়িয়ে পড়েছে গতকাল থেকে, এবং সেটির পরেই কিন্তু এই বাজারে প্রভাবটি পড়তে শুরু করেছে। এই বাজারটি কিন্তু পাইকারি বাজারে কিন্তু এই দামে বিক্রি হচ্ছে, একই সাথে খুচরা বাজারে যে কিন্তু এই দামটি আরো বাড়তে পারে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে ভোমরা বন্দর থেকে এখন পর্যন্ত তাদের যে সমস্ত পেঁয়াজ এবং আলু ভারতের বাজারে যেগুলো এলসি খোলা ছিল সেগুলো এখনো আমদানি হতে পারে সন্ধ্যা পর্যন্ত। সেই পণ্যগুলো ঢোকার পরে যদি আমদানিটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দাম আরো বাড়তে পারে। মূলত ভোমরা বন্দরে যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ভারতীয় যে পশ্চিমবঙ্গ সরকার তাদের সেখান থেকে যে সমস্ত আলু এবং পেঁয়াজের যে সমস্ত নতুন এলসি সেটি তারা খুলতে পারছেন না, সেখান থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণেই মূলত যে সমস্ত পণ্যগুলো আসার কথা ছিল সেগুলো তারা আনতে পারবেন না। একই সাথে যে সমস্ত পেঁয়াজ এবং আলু আগে থেকেই কেনা ছিল এবং এলসি খোলা ছিল, বুকিং করা ছিল, সেগুলোই আজকে সন্ধ্যা পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ভোমরা বন্দর দিয়ে আসতে পারে এমনটি তারা বলছেন। এই আলু এবং পেঁয়াজ রপ্তানি আমদানির যে বন্ধের যে খবরটি, এই খবরটি আসলে স্থানীয় বাজারগুলোতে যখন ছড়িয়ে পড়ে তারপরে মূলত বাজারে সংকটটি তৈরি হয়েছে। আমরা পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্থানীয় যে সমস্ত গ্রামের যে সমস্ত বাজারে ব্যবসায়ীরা রয়েছেন তারা এই বড় বাজারে আসছেন, তারা পেঁয়াজ এবং আলু মজুদের জন্য তারা সংগ্রহ করার জন্য এসেছিলেন, কিন্তু তারা কিন্তু এখানকার আড়তগুলো থেকে আলু কিনতে পারছেন না। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে সবশেষ পরিস্থিতি। মুক্তি। আহসান রাজীব যুক্ত ছিলেন সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার থেকে। এবারে দেশের বাইরের খবর। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল গোটা পাকিস্তান। পিটিআই কর্মীদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। পুলিশের কাঁদানে গ্যাস ও ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না বিক্ষোভে। এরই মধ্যে ইমরানের সঙ্গে কারাগারে দেখা করেছেন পিটিআই শীর্ষ নেতারা। বুশরা বিবির নেতৃত্বে রাজধানী ইসলামাবাদের কাছে চলে এসেছে বিক্ষোভ মিছিল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করা না পর্যন্ত রাজপথ ছাড়বে না পিটিআইয়ের হাজার হাজার সমর্থক। গেল ৯ নভেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে আয়োজিত গণসমাবেশে ইমরানের মুক্তির দাবি ওঠে। তাদের অভিযোগ, নির্বাচনে কারচুপি করে পিটিআইকে ক্ষমতার বাইরে রেখেছে শেহবাজ শরীফের সরকার। দেশটির সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পিটিআই সমর্থকেরা। গেল 2 দিন ধরে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজপথে। জীবনের বিনিময়ে ইমরান খানকে মুক্ত করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান গৌহর আলী খান। खान साहब की रिहाई और आजादी यहाँ से मुमकिन होगी। पाकिस्तान तहरीक इंसाफ किसी भी बैरूनी मुल्क बशमूल अमेरिका के किसी भी मुल्क से मदद की तलबगार नहीं है। এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে পিটিআই সমর্থকদের বিক্ষোভ মিছিলটি পুলিশি বাধা পেরিয়ে ইসলামাবাদের কাছে পৌঁছেছে। বেলুচিস্তান থেকে নারী ও শিশুসহ বিক্ষোভকারীদের বিশাল মিছিলটি রাজধানীর কাছে চলে এসেছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দমাতে গোটা ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিপিং কন্টেনারের সাহায্যে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথ। এছাড়া বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা। রাজধানী থেকে 90 কিলোমিটার দূরে অ্যাটকো শহরে পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। हम आए यहाँ फ्रंट लाइन पे अभी इनकी जो शेल ये कर रहे हैं ये फेस कर रहे हैं और इंशाल्लाह तब तक नहीं जाएंगे जब तक ये खान को रिहा ना करे। 3 दिन से मुल्क को जो है वो बंद किया हुआ है,
हमारी ये कोशिश होगी, इनका अज़म, इनकी जो ज़िद है, इनकी जो अना है कि इस मुल्क की आवाम को हम महकूम बनाए रखेंगे। যদিও পিটিআই সমর্থকদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট, ১৪৪ ধারা জারি সহ চলছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ, বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। এরই মধ্যে পিটিআইয়ের শীর্ষ নেতারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনী গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে গেল ১৩ নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দী ইমরান খান। দাবি আদায়ে ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি, যা এখনও চলমান। তানভীর জনি, এখন বিশ্ব। এখন বাজার শেষ করব চাঁদ আর রাতের গল্প দিয়ে। কুয়াশা, মেঘ আর চাঁদের মিতালি নাকি অগ্রহায়ণের রাতে ঘটে, কিন্তু ইটকাঠের এই নগরী তার দেখা পায়। সন্ন্যাসীর মতো হেমন্তিকার রাত কি ধরা দেয় চাঁদ প্রিয়দের হাতে? সেই গল্প তুলে এনেছেন জাবেদ আবদুল্লাহ, দৃশ্যবন্দী করেছেন হাবিবুর রহমান আকাশ। হেমন্তের চাঁদ কি অভিমানী? না হলে মেঘ ও কুয়াশায় কেন এই আড়াল? সাগর তোমার, পাহাড় তোমার, আমার মাথায় পড়ে ভার, সারা দেহে কাঁটা দরিয়া, প্রীতি নয় আমার কাজ, প্রীতি নয় আমার, আমার 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 কাজ, প্রীতি নয় আমার কাজ। এমন রাতে মূলত চাঁদ কার হয়? লীলাবতী, দীপান্বিতার নাকি শ্রেয়সীর? মাঝ অগ্রহায়ণে চারিদিকে বইছে হিম বাতাস, নতুন রূপে সেজেছে প্রকৃতি, তার রাতের লাবণ্য বুনো কাঠপাতার সুগন্ধিতে ভরা। যারা এমন রাত উপভোগ করছেন প্রকৃতির কাছে এসে, তারা বললেন চাঁদের জলজল রূপ তো মানুষের মন কেড়ে নেয়। এই বরফ সাদা চাঁদ পূর্ণতা পায় মধ্যরাতে। রাত গভীর হলে যেন স্বপ্নহীন তারারা জেগে ওঠে আমাদের মতো করে। প্রতি বছর শীতের জন্য ওয়েট করি সবসময়, কখন শীত আসবে, এই যে জামা কাপড় পরে বেরোবো, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেবো, চা খাবো। রাতেই একমাত্র আমরা একটা শান্ত পরিবেশ পাই, রাত উপভোগ করা যায়, নিজেদের মধ্যে আলাপচারিতা, ক্যাম্পাস ঘুরে দেখা, বাইরে যাওয়া, সবকিছু আমরা এই টাইমটাতেই করি। রাতে ঢাকা শহরের মতো একটা এরিয়াতে রাতই একমাত্র জায়গা যেখানে নিজের মন মতো বা শান্তি মতো কোথাও বসে থাকা যায়। আমার নীরবতার সাক্ষী আছে চাঁদ। সূর্যটা শুধু লড়াই করে আর প্রতিবাদ। কবি শ্যানন এল্ডার একবার বলেছিল, চাঁদ তার আলো দিয়ে সারা রাত আপনাকে পথ দেখাবে, কিন্তু সে নিজেই সর্বদা অন্ধকারে থাকতে পছন্দ করে। শীতের রাতে বিচিত্র মানুষ থাকে নগর জুড়ে, আর রাতের অর্থনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় পথিক, কবি, উদাসীন যুবক। রাতে হরেক রকমের ব্যবসার সাথে জড়িতরা বললেন, জীবন জীবিকার তাগিদে পথে রাত কাটাতে হয়। বিকাল থেকে সারা রাত বেশি ৩,০০০, ৪,০০০। বাতাস লাগে তো, শীত অনেক শীত লাগে। শীতের রাতে পরিবার নিয়ে আসলাম, শীতের প্রথম আমেজটা এখনই পাওয়া যাচ্ছে। ঢাকায় শীত পুরোপুরি অনুভূত হতে পারে ডিসেম্বরের শুরুতে। এছাড়া পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখবে তিলোত্তমা ঢাকার বুকে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।